সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে। প্রতিদিনের মতোই আমরা হাজির হয়ে গেছি সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণ করার জন্য। এখনও কিন্তু নতুন রাজনৈতিক দল, রাজনীতিতে নতুন যে সংগঠন তৈরি হয়েছে, জন্ম নিয়েছে, তা নিয়ে আলোচনা চলছে, সেটা এখনও পুরনো হয়নি। সে বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকেও। আমাদের সঙ্গে অতিথি আছেন দুজন। তবে তার আগে আজকের সারা দিনের বাংলাদেশের শিরোনামগুলো, সবচেয়ে বড় খবরগুলো কি কি আছে আমরা একটু জেনে নিতে চাই। শুনছিলেন শিরোনামগুলো, আমরা জানিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে আজকে সারা দিন বাংলাদেশে যেসব খবরগুলো আলোচনায় ছিল সেই সবগুলোই। কিন্তু আজকে আমরা বেছে নিয়েছি কথা বলার জন্য, একটু আগেই বলছিলাম যে রাজনীতিতে নতুন সংগঠন, জাতীয় নাগরিক দল, যেটি আমরা নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, সেই দলটির আসলে কার্যক্রম কেমন এখনো পুরোপুরি পরিষ্কার এখনো হয়নি। তারপরও আমরা কিছুটা ধারণা পাচ্ছি কিংবা আলোচনা চলছে। আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন সাংবাদিক এবং কলামিস্ট আনিস আলমগীর, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সঙ্গে আছেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, স্বাগত আপনাকেও। আমরা আলোচনায় সরাসরি চলে যেতে চাই। সারওয়ার তুষার, আমরা প্রথমে আজকের দিনের এই কিছুক্ষণ আগের একটা খবর দিয়ে শুরু করতে চাই যে বিএনপির নেতা মির্জা আব্বাস তিনি বলেছেন যে সেকেন্ড রেভলিউশনের কথা যেটা বলা হচ্ছে, কিংবা আসলে দ্বিতীয় স্বাধীনতার কথা যেটা বলা হচ্ছে, আপনারা গত পরশুদিন বলেছেন সেকেন্ড রিপাবলিক, সেটা আসলে কি তিনি বুঝতে পারছেন না, এবং তিনি জানতে চেয়েছেন যে আপনারা কেউ বুঝতে পেরেছেন কিনা। সবাইকে যে উনি মন্তব্যটা করেছেন, সেকেন্ড রিপাবলিক আসলে কি, একটা স্বাধীন দেশে নতুন স্বাধীনতার কেন প্রয়োজন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক আনিস ভাইকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। সেকেন্ড রিপাবলিক আপনি যদি একটু মন খোলা করেন তাহলে এটা বোঝাটা খুব কঠিন না, এবং যে ঘোষণাপত্রটা বা ওপেনিং স্টেটমেন্টটা নাহিদ ইসলাম পাঠ করেছেন সেখান থেকে অনেকগুলো ইঙ্গিত আছে যেটা কি বোঝাচ্ছে। প্রথমত এটাকে আমরা মানে স্বাধীন দেশে নতুন স্বাধীনতা এভাবে বলছি না, তবে তরুণরা কিন্তু দেয়ালে দেয়ালে লিখেছে যে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা। এর মানে এই না যে অতীতের সব কিছুকে আমরা ডিনাই করছি, অতীতের কোনো কিছুকে আমরা মানে সেই অর্থে ওন করি না, ব্যাপারটা একেবারেই সেরকম না। বরং আমরা বলার চেষ্টা করছি যে বাংলাদেশের 53 বছরের যে জার্নি, তাতে করে আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে যে এখানে চাইলেই ইলেকশনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার দল ইলেকশনকে বাইপাস করতে পারে কিংবা ইলেকশনকে উল্টে দিতে পারে। আমাদের এটা একাধিক অভিজ্ঞতা আছে। মানে আওয়ামী লীগ তো এটার একটা চরম নজির সৃষ্টি করেছে, কিন্তু এর বাইরেও এর আগেও যেটা ঘটে নাই তেমন না। যেমন বিএনপি 96 সালে 15 ফেব্রুয়ারিতে একটা ভুয়া নির্বাচন করেছিল, যেটার বিরুদ্ধে আন্দোলনও হয়েছিল। তার মানে হচ্ছে এখানে যারা মনে করছে যে নির্বাচনই গণতন্ত্র, তাদের এখান থেকে শিক্ষাটা হচ্ছে যে নির্বাচন ইটসেলফ গণতন্ত্র আপনাকে দিতে পারে না, যদি না আপনার ব্যবস্থাটা গণতান্ত্রিক হয়। ব্যবস্থা গণতান্ত্রিক মানে হচ্ছে ইনস্টিটিউশনসগুলো স্বাধীনভাবে কাজ করবে, দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, বিচার বিভাগ যদি সংসদ মৌলিক অধিকার বিরোধী আইন করে তাহলে জনগণের পক্ষ নিতে পারবে, ইনস্টিটিউশনসগুলো ফাংশন করতে পারবে। এখন যেটা হচ্ছে সেটা হলো প্রধান নির্বাহী বা প্রধান যিনি সরকারি দলের প্রধান থাকেন, তার হাতের তিনি সংবিধানের ঊর্ধ্বে অবস্থান করেন। এরকম একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা আছি, যেটা সংবিধান সংস্কার কমিশনও স্বীকার করেছে যে একটা সাংবিধানিক স্বৈরতন্ত্রের মধ্যে আমরা আছি। সেখান থেকে আমরা মনে করি, আপনি একটু খেয়াল করে দেখবেন, 3 অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম যখন বললেন এক দফা, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ধরনের এক দফা। সেখানে অমুক তুই কবে যাবি বলা হচ্ছে না, বলা হচ্ছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো, যার মানে হচ্ছে এই যে এতক্ষণ আমি যেগুলো বললাম, রাষ্ট্র সংস্কার, সহজভাবে বলতে গেলে রাষ্ট্র সংস্কার করা এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা। হয় এই সংবিধানটাকেই গণতান্ত্রিক করতে হবে, অথবা নতুন একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে। এটাকেই আমরা বলছি যে আপনি গণপরিষদ নির্বাচনে, আমরা যে প্রস্তাবটা করেছি সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচনের কথা। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের কথা বলে, এবং তারা বলে যে এটা গণপরিষদের কথা যখন আমরা বলি তখন তারা বলে যে এটা হচ্ছে নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র। হোয়ারেস গণপরিষদ নিজেই একটা নির্বাচন, বলে এটা কিন্তু একটু হাস্যকর হয় যখন তারা বলে যে এটা নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র। আমাদের ইতিহাসে এরকম, আমরা যে নির্বাচনটার কথা বলছি, আমরা বলছি যে সময়টা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে ডিসেম্বর কিংবা মার্চের মধ্যে, এই যে নির্বাচনটা হবে জাতীয় নির্বাচন, আমরা বলছি এই নির্বাচনটা 70-এর মতো করে, 70 সালে যে একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে, যেখানে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল, পরবর্তী তাদের হাতে ক্ষমতাটা দেয় নাই পাকিস্তানি শাসকরা। সেখানে তাদের ম্যান্ডেটটা ছিল দুটো, একটা হচ্ছে তারা শাসনতন্ত্র তথা সংবিধান প্রণয়ন করবে, এবং তারা দেশ পরিচালনা করবে। ওই শাসনতন্ত্র, যে শাসনতন্ত্র তারা প্রণয়ন করছে সেটার অধীনে তারা দেশ পরিচালনা করবে। একই নির্বাচনের মধ্যে ঘটনাটা ঘটছে। আমরা কিন্তু তেমনটাই চাচ্ছি। কেন? কারণ হচ্ছে ওই যে আমরা বললাম যে এখানে কোনো নিশ্চয়তা নাই যে এখন যদি আপনি এই সংস্কারগুলো না করে নির্বাচনটা দেন তাহলে যারা ক্ষমতায় আসবে
তারা যে আবারও 10-15 বছরের জন্য ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করতে চাইবে না, কিংবা আবারও যে ইলেকশনকে তারা ম্যানিপুলেট করবে না। এই কারণে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন হলে ওই বডিটা যে যারা নির্বাচিত হবে, এটা বিএনপিও নির্বাচিত হতে পারে। বিএনপি যদি মনে করে যে তারা সংসদে 2/3 পাবে, তাহলে কেন তারা গণপরিষদে পাবে না? এটা কোনো উত্তর তাদের কাছে আছে? আমরা তো বলি নাই যে আমরাই গণপরিষদ, এমন না যে সংসদ নির্বাচন হলে বিএনপি 2/3 পাবে আর গণপরিষদ হলে আমরা পাবো, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? এই যে পুরো প্রকল্পটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্প, এটাকেই একটা পলিটিক্যাল অলংকারের মতো করে আমরা বলেছি যে দিস ইজ কল্ড, ইউ ক্যান কল ইট সেকেন্ড রিপাবলিক। একটু আনিস আলমগীরের কাছে জানতে চাই যে নতুন দলকে আপনি আসলে কতটা স্বাগত জানাবেন, কিংবা তাদের কার্যক্রম এখনো আসলে খুবই স্বল্প সময়, পরিষ্কার হওয়ার মতো যথেষ্ট নয়, কিন্তু তাদের ঘোষণাপত্র কিংবা তাদের যে প্রথম বক্তব্য সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি শুরু থেকেই তাদেরকে স্বাগত জানাচ্ছি এই জন্যই যে আমি চাই নতুনরা রাজনীতিতে আসুক, তুষারদের মতো ইয়াংরা রাজনীতি দখল করতে হবে। কারণ এখানে দীর্ঘদিন থেকে আমাদের যে রাজনীতি চলছে, একটা বুড়া বয়সে গিয়ে একটা দায়িত্ব নেওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে চলে আসছে। এখানে ইয়াংরা স্থান পাচ্ছে না। এখন বিভিন্ন দল থেকে, শুধু তাদের দল না, বিভিন্ন দল থেকে ইয়াংরা যারা এগিয়ে আসছে তাদেরকে নেতৃত্বে আনতে হবে। কিন্তু আমরা যদি দেখি আওয়ামী লীগ, বিএনপি, আদার্স সব বুড়াদের মেলা, এখানে নতুনদেরকে উঠতে দিচ্ছে না। অথচ এরা কিন্তু সরকার পরিচালনা বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, দল পরিচালনা বলেন, সব কিছুতে পারঙ্গম। তো সেদিক থেকে নতুন যে রাজনৈতিক দল আসছে সেটাকে আমি স্বাগত জানাই। তারা যে কর্মসূচি দিয়েছে, তাদের যে আদর্শ উদ্দেশ্যের কথা বলেছে, সেখানে একটু মধ্যপন্থার কথা বলেছে, সেটাও আমি স্বাগত জানাই। যে আমাদের এখানে যে একপক্ষীয় যেভাবে একেবারে মানে বিরোধী মতকে একেবারে গ্রহণ না করার যে একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে, হয় আমার দলে নয় তুমি ওইদিকে, এই যে, এবং দলের বিরুদ্ধেও কোনো প্রতিবাদ করা যাবে না, তার থেকে যে তারা এটা বললো, ঠিক আছে। আরেকটা জিনিস আমার ভালো লাগেছিল যে বিদেশি দালালি করা বন্ধ করা, নিজস্ব একটা ইয়ের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমরা আমাদের মতো আগাবো, সেই চিন্তাটা করা। যেটা আমার ভয় ওদেরকে নিয়ে, সেটা হচ্ছে যে এরা না আবার জামাত হয়ে যায়। কেন আমি জানি না কিভাবে কেন হয়, কারণ এদের মধ্যে কিছু এলিমেন্টস আছে, এমন সব কথাবার্তা বলে, মনে হয়েছে যে জামাতের একটু রিফাইন কথাবার্তা ওরা বলে। এটা কেন ওরা বিশ্লেষণ করতে পারবে, এ থেকে তারা পরিশুদ্ধ কীভাবে আমি জানি না। আরেকটা ভয় তো সবাই করছে, সেটা হচ্ছে যে এরা না আবার সরকারি দল হয়, যে ডক্টর ইউনূসের ব্যাকিংয়ে তারা ক্ষমতায় এসেছে, ডক্টর ইউনূসের নাগরিক শক্তির নাগরিক পর্যন্ত রেখেছে, ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে আশাবাদ ব্যক্ত করছে আর বেশি করে। তারপর ডক্টর ইউনূস তাদের 2জন প্রতিনিধি এখনো তার ক্যাবিনেটে রেখে দিয়েছেন। হ্যাঁ, এই 2জনকে নিয়ে সরকারের বেশ কিছু সমর্থনের অভিযোগও এসেছে অলরেডি এই প্রথম দল ঘোষণার ক্ষেত্রেও, সেটাও কিন্তু আলোচনায় আমরা হালকা পাতলা থাকে। তবে সরকারে থাকলে এরকম 2-4টা সুবিধা নেই। অনেকে বলতেছে কোথা থেকে কি বাস রিকুইজিশন, আমি এগুলোকে খুব সিরিয়াসলি দেখি না। এটা হইতে পারে, একটু পাওয়ার থাকলে এগুলো বাস রিকুইজিশন লাগে না, এমনি ওই স্থানীয় মাস্তানরা ওগুলো এমনি নিয়ে আসতে পারে। তো এগুলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আপনি কতটা এদেরকে দেবেন, আস্কারা দিচ্ছেন। আমার কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটাই যে তাদের 2জন ব্যক্তি সরকারের দলে রয়ে গেছে। জি, এই জায়গাটাতে আমি একটু স্যারের কাছে জানতে চাই যে দুটো প্রশ্ন। একটা, টিআইবি বলছে যে আপনারা সরকারের সমর্থন নিয়ে যে বাস রিকুইজিশনের কথাটা বলছে পিরোজপুর থেকে, সেইটা, এবং আজকে গণ অধিকার পরিষদের বলেছেন যে আসলে সরকারের 2জন এখনো উপদেষ্টা রয়ে গেছেন, সুতরাং তাদের সরে যাওয়া উচিত, এটাকে আপনাদের দলটাকে নিরপেক্ষ কিংবা আপনাদের দলটা সরকারের বাইরে আছে সেটা প্রমাণ করার জন্য। এই দুটো বিষয়ের ব্যাখ্যাটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে টিআইবির যে বিবৃতিটা আমি এটা দেখেছি, আমার কাছে এটা একটু বেশি হার্শ মনে হয়েছে। ঘটনা এতটা হার্শ না। যেটা আনিস ভাই বলেছেন আমি কিন্তু খুবই মানে পছন্দ করলাম। যদি ওই যে মাস্তান সংস্কৃতি অন্যান্য বড় দলের, সেটা যদি থাকতো তাহলে ধমক দিয়েই বাসগুলো নিয়ে আসতো। কিন্তু ঘটনাটা পিরোজপুরে কি ঘটেছে আপনি খেয়াল করবেন, মানে কতটুকু সিরিয়াসনেস কোন ঘটনায় আমরা দিব, এটা একটা ব্যাপার আছে এখানে। প্রথমত বাসের সংখ্যা 5টা, 100 বাস না, 5টা বাস। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তরুণরা গিয়ে বাস মালিকদের কাছে বলেছে বাসগুলো দেন, তারা একটু স্বাভাবিকভাবে ভয় পেয়েছে যে কোথায় না কোথায় যাবে, কি না কি করবে, কে নিবে এর দায়। তখন তারা বলছে না, কোনো ধরনের অনুমতি ছাড়া আমরা দিতে পারবো না। তখন তারা গিয়ে শহীদ পরিবারের মাধ্যমে জেলা প্রশাসককে বলেছে যে আপনি যদি একটু বলে দেন আমরা একটু প্রোগ্রামে যেতে চাই, তাহলে হয়তো তারা দেবে। তখন যেটা হয়েছে যে আপনি খেয়াল করবেন যে জেলা প্রশাসক তো জ্বালানি খরচ দেন নাই, বাস ভাড়াও তিনি দেন নাই। তিনি শুধু বলছেন যে আপনি একটু ওদেরকে দিতে পারেন, ওরা একটা এরকম একটা ঘটনায় যাচ্ছে।
তারপর এটা দিছে। এখন যদি আমরা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে করে ফোন দিয়ে থ্রেট দিয়ে এরকম করতাম, সেটা কিন্তু আমরা করতে পারতাম। কিংবা এই যে ঢাকা পর্যন্ত এসে ভাড়াটা না দিয়ে যেগুলো সাধারণত হয়, সেটা কিন্তু এখানে ঘটে নাই। মাত্র 5টা বাসের ঘটনা, এবং এখানে সরকারের ন্যূনতম, সরকার প্রেস উইং থেকে এটা ক্ল্যারিফিকেশন করা হয়েছে যে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নাই। এটা ওই ডিসি মানে নিজ দায়িত্বে করেছেন, এবং করে আমি মনে হয়েছে ওনার প্রায় চাকরি যায় অবস্থা আর কি, এরকম একটা ঘটনা। যাই হোক, এখন এইটুকু হচ্ছে ঘটনা, কিন্তু পুরো সমাবেশটার অনেকগুলো ব্যাপার রেখে যখন শুধু এই 5টা বাসকে দিয়ে, এবং আরও প্রোপাগান্ডা আমি শুনলাম যে বলা হচ্ছে সারা দেশ থেকে নাকি এভাবে এসেছে, এটা একদম মিথ্যা কথা। এবং মানে আমি বলবো যে অতিরঞ্জন যারা করেন আর কি, তাদের না করার ক্ষেত্রে টিআইবির স্টেটমেন্টকে আমরা অবশ্যই, তারা যে ওয়াচ করছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, যে এই চাপটা অবশ্যই সবসময় আমরা বলেছি, আন্তরিকভাবে বলেছি যে এই চাপটা আমাদের উপর থাকা দরকার, কারণ আমাদেরকে রাইট ট্র্যাকে থাকতে হবে। যদি চারপাশ থেকে আমাদেরকে এই কথাবার্তাগুলো বা প্রত্যাশা চাপটা রাখা হয়, সেটা আমাদের জন্য ভালো। দ্বিতীয় কথা হচ্ছে গণ অধিকার পরিষদের ওনারা যেটা কথা বললেন, নুরুল ইসলাম নূর, তিনি একজন মানে প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ। তা আমরা তার কাছ থেকে দায়িত্বশীল কথা আশা করি। তিনি কিন্তু সকালবেলা যেটা বলেন, বিকালবেলা আবার উল্টো কথা বলেন, সন্ধ্যায় আবার আরেক ধরনের কথা বলেন। এটা আমরা আজকে আমি প্রথম এই ধরনের কথা বললাম তার ব্যাপারে। এটা কিন্তু আমরা গত কয়েক বছর ধরে তার এই ধরনের দেখছি। তিনি কিন্তু মানে তার কোনো সুনির্দিষ্ট ফোকাস আছে সেরকম তার কথায় মনে হয় না। তিনি একবার এই রাজনৈতিক দলের সমর্থন দেন, আবার তিনি উঠিয়ে নেন, একবার তিনি সরকারের সমর্থন দেন, আবার বলেন সরকারকে পদত্যাগ করতে, একবার তিনি বলেন যে ছাত্ররা থাকবে না কেন, ছাত্ররা না থাকলে কীভাবে এই সরকার চলবে, আবার তিনি বলেন পদত্যাগ করা উচিত। যখন তার যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে উনি অনেক বেশি ইমোশনালি ড্রিভেন, এবং উনার হচ্ছে যখন উনার কাছে যেটা কাজে লাগছে সেই কথাটাই উনি বলেন। অ্যাজ এ হোল যে রাজনৈতিক কিংবা নৈব্যক্তিক ওনার কথাটা থাকে, নির্মোহ থাকে, সেরকম আমার কাছে মনে হয় না। আমি সরি যে আমি এটা এইভাবে বলছি, কিন্তু উনি একজন তরুণ রাজনীতিবিদ, আমাদের আগে থেকে রাজনীতিতে আছেন, 18 সাল থেকে আছেন। আমরা আশা করি তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ বা দায়িত্বশীল আমরা বক্তব্য এবং কর্মসূচি আশা করব। সেটা না করে তিনি যদি তরুণদেরই একটা, তারই সমবয়সী, এবং এখানে অনেক রাজনীতিবিদ আছে যারা তার সাথে একসময় রাজনীতি করেছে, তাদের ব্যাপারে এইভাবে উনি উঠে পড়ে লাগেন, সেটা কিন্তু দৃষ্টিকটু হয় ভালো। এবং এতে আমি মনে করি যে তিনি যে কথাগুলো বলেছেন, এটাতে করে তার রাজনীতির ক্ষতি হচ্ছে। তার উচিত ছিল রাজনৈতিক দলকে স্বাগত জানানো, সেটা না জানিয়ে রাজনৈতিক দল হওয়ার পরের দিনই তিনি যেভাবে সংবাদ সম্মেলন করলেন, এবং আপনি সংবাদ সম্মেলন থেকে কোনো পয়েন্ট আবিষ্কার করতে পারছেন যে কী কারণে আসলে সংবাদ সম্মেলন বোঝা যায় নাই, কিন্তু মানে মনে হচ্ছে অ্যাঙ্গারটা ঝাড়ার জন্য। এটা করে তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যদি নুরুল ইসলাম নূর, যদি এই নুরুল হক নূর যদি আমার এই টকশোটা দেখে থাকেন, আমি তাকে অনুরোধ করব যে আপনি আরও দায়িত্বশীল হবেন, এবং আপনার পুরো দল আরও দায়িত্বশীল হবেন, এবং এই সময়ের তরুণদের যে নতুন রাজনীতি সেটার সাথে আপনি থাকবেন। অযথা বিতর্ক কিংবা অযথা একটা দ্বন্দ্ব তৈরি করার কোনো মানে হয় না। এবং তিনি যেটা লাস্ট কথা আপনি যেটা বলছেন, কি বাস্তবতা তৈরি হয়েছে যে ছাত্র 2জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আমি এরকম কোনো বাস্তবতা দেখি না। যেটা হচ্ছে কি, দেখেন বাংলাদেশে সবসময়ই ছাত্ররা এরকম বড় ঘটনা ঘটায় এবং রাজনীতিবিদদের কাছে ক্ষমতা দিয়ে দেয়, যা হওয়ার তাই ঘটে, আবারও এই ধরনের ঘটনা ঘটাতে হয়। এই বাস্তবতা থেকে, এই তিক্ত বাস্তবতা থেকেই ছাত্ররা এবার মানে সরকারে গিয়েছিল। তার মধ্যে থেকে একজন সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাজনীতিতে থাকবেন, আর 2জনের সিদ্ধান্ত হচ্ছে তারা রাষ্ট্র চালাবেন। তো এটা তাদের সিদ্ধান্ত, তাদের কারণে আপনারা যদি, আপনাদের তো প্রচুর, আপনারা অনেক জায়গা থেকে অনেক সোর্স থেকে অনেক কিছু শোনেন, গোয়েন্দারা আছে, আপনারা একটু খোঁজ নিন যে এই 2জন আসলেও কোনো গুণগত কোনো সহযোগিতা করতে পারছে কিনা এই দলের। যদি সেটা করতে পারে, সেটাতে সুনির্দিষ্ট খবর হওয়া উচিত, সংবাদ হওয়া উচিত, তখন আমরা এটা উত্তর দেবো। আদারওয়াইজ যে স্পেকুলেশনগুলো আমরা শুনি যে কি করছে না জানি ওরা, এরকম ওরা কি কোনো হেল্প করছে কিনা, এগুলোর ভিত্তিতে আসলে কথা চালানো কঠিন। মানে আসলে যেটা নাই, একটা হাওয়াই জিনিস, তার ভিত্তিতে আপনি কিভাবে কথা চালাবেন, কথা চালানো যায় না। আলমগীর, এটার ব্যাখ্যা কি দিবেন? মানে যেটা বলছেন না, আমি ওনার সঙ্গে পূর্ণ একমত হতে পারছি না এই বিষয়টাতে। কারণ হচ্ছে যে নূর বলার আগে আমিও আপনাদের এখানে বলে গেছি যে এই 2জন, মানে তারা একজন বাইরে থাক বা 2জন একসাথে থাকা ঠিক না, তারা হয় একসাথে চলে আসুক, অথবা তারা দল করবে না, যেহেতু তারা সরকারে থাকতেই পারে, সরকার তাদেরই, ডক্টর ইউনূস তো বলছে তাদের নিয়োজিত, তারা তো তারা সরকারে থাকতে পারে। কিন্তু দল যখন করেছে, আমার মনে হয় তাদের পুরো এফোর্টসটা ইয়েতে দেওয়া উচিত, রাজনীতিতে দেওয়া উচিত, এবং তাদের হিউজ সম্ভাবনা আছে এখানে। তারা যদি মাঠে নামে এবং এই পচা রাজনীতির বিরুদ্ধে তারা যদি তাদের যে একটা আদর্শ সেটা যদি তুলে ধরতে পারে, তারা যেটা তাদের অনেক সম্ভাবনা। কিন্তু এখানে তারা দল এবং সরকারি দল এই যে তকমাটা তাদেরকে দিয়ে দেবে এবং মানুষের পারসেপশন দাঁড়াবে, মানুষের পারসেপশন আছে, কিন্তু তারা তো সরাসরি রাজনীতি করেনি, তাহলে কি তারা থাকতে পারে কি পারে না? তারা রাজনীতি করেনি মানে কি? তারা সরাসরি এই দলের সাথে সম্পৃক্ত না। না, তারা তো এদেরই গোষ্ঠী, একমত, এবং এরা এদেরকেই সমর্থন করবে, এদের কাছেই যাচ্ছে, এদের আদর্শ উদ্দেশ্য এদের একই দলের। সবচেয়ে বড় কথা তুষার যেটা বলছেন যে না ওনারা এমন কি করেছেন যেটার কারণে তাদের বের হতে হবে, না, ওনারা করেছেন কি করেন নাই না, এখানে 2টা মিনিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সম্প্রচার মিনিস্ট্রি, এটা পুরো মিডিয়াকে সে তার মতো করে ইয়ে করতে পারে, ম্যানিপুলেট করতে পারে। আরেকটা হচ্ছে স্থানীয় সরকার, যেটা দিয়ে সে হালুয়া রুটি বিলি করতে পারে সারা দেশে এবং তার লোক কালেক্ট করতে পারে। সো খুবই ইম্পর্টেন্ট 2টা মিনিস্ট্রি তাদের কাছে আছে।
এবং এই দুইটা মিনিস্ট্রি যখন তাদের কাছে থাকে তখন তারা রাজনীতিতে একটা বাড়তি সুবিধার একটা সুযোগ থেকে যায় এবং সেটা তারা ইলেকশনও প্রতিফলিত হতে পারে। তো এই জন্য রাজনৈতিক দলগুলো যদি বিএনপি বা আদার্স তাদেরকে যে দাবি যদি করে এটা, বা নূর যদি দাবি করে, এই দাবিটা একেবারে ফেলনা না, যে তাহলে এখানে তাদেরকে রাখা মানে সরকারের নিরপেক্ষতার প্রশ্ন উঠবে। তখন এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন তাহলে সম্ভব কিনা এই কোশ্চেনটা উঠে যাবে। তো আমি মনে করি যে এই কোশ্চেন ওঠার আগে তারা এই সুযোগ দেওয়া উচিত এবং তারা দলের উপর গুরুত্ব দেওয়া উচিত। এবং তাদের আপনি যদি আমাকে বলেন তাদের সেকেন্ড রিপাবলিক নিয়ে যে কথা হচ্ছে, সেকেন্ড রিপাবলিক আমি যেটুকু মনে করি যে সেকেন্ড রিপাবলিক হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান থাকা। গণতান্ত্রিক সংবিধানে ও যতগুলো ইনস্টিটিউশনের কথা বললো, তাদের যে অধিকারের কথা বললো, তারপরে আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী থেকে ক্ষমতা সব কিছু এখানে আসবে এবং সেটার জন্য পুরো সংবিধান পরিবর্তন করতে হবে নট নেসেসারি। সেকেন্ড রিপাবলিকে কিন্তু পুরনো এই সংবিধান ফেলে দিয়ে নতুন করে রাষ্ট্র গঠা, নতুন চিন্তাভাবনা, সব দিক দিয়ে কথা বলা আছে। তো আমি যদি মনে করি যে সেটা যদি নাও সম্ভব হয়, আমরা এখন যে রিফর্মসের অলরেডি তো আমরা পদক্ষেপ নিয়েছি, অলরেডি কিছু প্রস্তাবনা আছে যে এই তারা যেহেতু রাজনৈতিক দল এখন, তাহলে এই রিফর্মসগুলো কিভাবে হবে সেটা নিয়ে তাদের মধ্যে আলোচনার সুযোগ রয়ে গেছে, সরকারের সাথে আলোচনার সুযোগ রয়ে গেছে, সব দলকে ডাকতেছে, সেখানে তারা দিতে পারে। এটার জন্য দলগুলোর সাথে তাদের একমত হচ্ছে না, না হতে হবে, আমরা সবগুলো মিলে হতে। এখন আমি আমারটাই নিতে হবে এমন তো হবে না, কারণ হচ্ছে যে ওরা যে স্টাইলে বলতে চায়, হয়তো তাদেরই সরকার, তারা একটা বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে, কিংবা 3 তারিখে যে এক দফা দিয়েছিল 5 তারিখে যে চলে গেছে সেটাই ম্যান্ডেট, এটা যদি ভেবে থাকে তাহলে ঠিক না। কারণ এক দফার ম্যান্ডেট দিয়েছে হাসিনাকে, আমরা চাই না, এই ম্যান্ডেট দিয়েছে সবাই। এখন হাসিনার পরে কে আসবে সেটা দেয় নাই জনগণ, হাসিনার পরে কে আসবে সেটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে, সেটা একদল নেবে না, সেটা বলে নাই যে বৈষম্য বিরোধী ছাত্ররাই হাসিনার পরে কে আসবে সে ডিসিশন নেবে। সো এই জায়গায় অন্য রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে আপত্তি করে, একটা ভ্যালিড একটা আপত্তি, এটা এই জায়গায় আমরা মনে করতে পারি না যে না না তোমরা এটা চাচ্ছ কেন। এবং আমি মনে করি যে এবং এই যে আরেকটা কথা বললো 70-এর নির্বাচনে যে গণপরিষদ নির্বাচন, এটা আরেকটা বিতর্ক তৈরি করবে। গণপরিষদ নির্বাচন কেন আমার এখন জরুরি? কারণ আমার পুরো রাষ্ট্রে আজকে যদি আপনি যান, এই সরকারের যেইভাবে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, তারা সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না। যখন পারছে না, আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে। তাদের যে উপদেষ্টাগুলো একটার থেকে একটা ব্যর্থ উপদেষ্টা, এবং মানে অথর্ব শব্দটা আমি এখন না বললেও পারছি না, এরকমই। তো তারা কতটা একটা রাষ্ট্র পরিচালনায় কতটা এগিয়ে যেতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে। ওরা যে এই দুইটা প্ল্যান করেছে, আপনার সেকেন্ড রিপাবলিক করা প্লাস গণপরিষদ করা, এটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে। এই দুইটা কিন্তু খারাপ আমি সেটা বলছি না, আমি বলছি এটা প্রক্রিয়াটা দীর্ঘ হবে। কিন্তু যেই সরকারটা এটা করবে সেই সরকারের গ্রহণযোগ্যতা যেহেতু কমে যাচ্ছে, সেই সরকারের ব্যর্থতা যখন পাহাড় হচ্ছে, তখন এটা সম্ভব না। তাহলে আমরা শর্টকাটে কি করতে পারি? শর্টকাটে একটা নির্বাচিত সরকার যে আসবে তারা এটা করবে, তার কাছে দায়িত্ব দেবে। যেটা বললো যে 70-এর নির্বাচনে গণপরিষদের এই যে কথাটা উঠছিল, যে 70-এর নির্বাচন কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচন হয়েছে। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হবে কি হবে না সেটা, গণপরিষদ নির্বাচন বিষয় না। প্রধানমন্ত্রী হবে কি হবে না সেটা, আর যে গণপরিষদ থাকবে কি অমুক থাকবে তমুক থাকবে, আমাদের 6 দফার কি হবে, সেগুলো কিন্তু এজেন্ডা। আপনারা যখন দল করছেন, আপনারা যখন নির্বাচনে লড়বেন, তখন আপনাদের এজেন্ডা দিবেন, আপনারা হাইলাইট করবেন আমরা এটা করব, আমাদেরকে যদি ক্ষমতায় দেন আমরা এই জায়গায় এটা করতে পারি, এবং এটা নিয়ে এখনই নেমে পড়া উচিত আমি মনে করি। সারোয়ার তুষার, আপনি কি বলবেন যে গণপরিষদ নির্বাচন নিয়ে বলছেন যেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে কারণে আপনারা বলছেন যে আসলে সংস্কার হওয়ার পরে নির্বাচনটা হওয়া উচিত, কিন্তু বিএনপি বলছে যে আসলে নির্বাচনটা যত দ্রুত কিংবা রোডম্যাপটা যত দ্রুত ঘোষণা করা যায় সেই এই জায়গাতেই তো আসলে মূল পার্থক্যটা তৈরি হয়েছে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের এই নতুন রাজনৈতিক দলের। হ্যাঁ, পার্থক্য এখানে তৈরি হয়েছে, কিন্তু এখানে কিছু ভুল বুঝাবুঝিও আছে, কিছুটা ইচ্ছাকৃত ভুল বুঝাবুঝিটা। যেমন 1 নম্বর হলো বিএনপি কথা থেকে বলি, বিএনপি বলছে, সালাউদ্দিন সাহেব বলেছেন এবং প্রায় একটা থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজে বলেছেন যে মানে এটা হচ্ছে এই ইয়েটাকে অনেক দিন কন্টিনিউ করার একটা পায়তারা, নির্বাচনকে বানচাল করার একটা পায়তারা, এইগুলো তারা বলতেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনারা রোডম্যাপ চাচ্ছেন সরকারের কাছে, যে নির্বাচনের রোডম্যাপ কি এই সরকার দেয় নাই?
সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নাই, সেটা আপনি বলতে পারেন, কিন্তু রোডম্যাপ অলরেডি আছে। অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে, একটু বেশি সংস্কার চাইলে জুন থেকে সরে এসে মার্চে বলেছে। তা আর কি করতে পারে? এখন আপনাকে দিনক্ষণ বলে দিতে হবে যদি মানে বিএনপিকে খুশি করার জন্য, সেটা একটা ব্যাপার আছে যে দিনক্ষণ ইয়ে করা যাবে কিনা। আরেকটা হচ্ছে যে ভাই বলেছেন এই প্রশ্নটা, আমি বলবো যে এটা একেবারেই দীর্ঘ করার কোনো প্রক্রিয়া না, মানে দীর্ঘ একটা প্রক্রিয়া সেরকম না যে গণপরিষদ হলে। আমরা কিন্তু যেহেতু আমরা জানি যে এই প্রশ্নটা উঠবে এবং এটা কি লম্বা প্রক্রিয়া কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো যেহেতু আসবে, সেই কারণে আমরা বলেছি যে আপনি ইলেকশনটা ঠিক আছে, এটা সংসদ ইলেকশনই ধরে নিলাম, কিন্তু এই সংসদের কাছে ম্যান্ডেট থাকবে সংবিধানে হাত দেওয়ার কিংবা সংবিধান প্রণয়ন করার কিংবা নিদেন পক্ষে সংস্কার করার। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে যে গণপরিষদ কাম পার্লামেন্ট। জাতীয় সংসদ নির্বাচন একই সাথে আপনারা বলছেন, যারা অর্থাৎ আপনি যে ডিসেম্বরেই নির্বাচনটা যদি করেন, আমরা তো এটা বাধা দিচ্ছি না, বলছি না কিন্তু ডিসেম্বরে 2/3 যদি ভোট না একটা দল না পায় তখন না 2/3 যে যারা ম্যান্ডেট পাবে যারাই গণপরিষদে যাবে। সরকার গঠন করবে না, এখানে দুটো ব্যাপার, ধরুন আমরা 3 জন গেছি, 3 জনই 3টা ডিফারেন্ট দলের, কিন্তু আপনি তো ব্যক্তি হিসেবে যেতেই পারেন, তখন আমরা 3 জন মিলেই কিন্তু সংবিধান ইনপুট দিব। কিন্তু যারা মেজরিটি তারা সরকার ফর্ম করবে সংবিধানটা প্রণয়ন হওয়ার পরে, তখন আপনি আবার বিরোধী দল হয়ে যাবেন, ভাই বিরোধী দল হয়ে যাবে, আমি সরকার হয়ে যাব, কিংবা ভাই সরকার আমরা বিরোধী দল, মানে যার মেজরিটি সে সরকার। এটা হচ্ছে সংবিধান প্রণয়ন করার পরে, আগ পর্যন্ত আমরা সবাই গণপরিষদ সদস্য, আমরা সবাই মতামত রাখতে পারবো। ঠিক আছে, একই বডি, কিন্তু আপনার তো অনন্তকাল ধরে আপনি কিন্তু অনন্তকাল ধরে গণপরিষদ সদস্য থাকবেন না। 120 দিন একটা সুনির্দিষ্ট টাইম থাকে যে 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করবে এবং গণভোটের মধ্যে পাস হবে, তারপর ওই গণপরিষদই সংসদ হওয়ার পরে কে সরকার কে বিরোধী দল, এইভাবে আমরা পার্থক্য করব। এই ফর্মুলাটা আসলে আনিস আলমগীর কিভাবে দেখছেন আমরা জানতে চাই। এবং এই একটা আলোচনা চলছে যে স্বল্প সংস্কার দীর্ঘমেয়াদী সংস্কার, স্বল্প সংস্কারটা আসলে কি কিংবা দীর্ঘমেয়াদী সংস্কারটা আসলে কি, এই বিষয়টা সুনির্দিষ্ট কেউ করছে না সরকারের পক্ষ থেকে। আমরা সেই বিষয় নিয়েও কথা বলতে চাই। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর আমাদের সঙ্গেই থাকবেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে। আমরা কথা বলছি রাজনীতিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে। জাতীয় নাগরিক পরিষদ যেটা আমরা যেটা বলছি, সেই এনসিপি, সেই দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আছেন আমাদের সঙ্গে, সাংবাদিক এবং কলামিস্ট আনিস আলমগীর আছেন আমাদের সঙ্গে। আমরা বিরতির আগে আনিস আলমগীর কথা বলছিলাম যে গণপরিষদ নির্বাচন প্রস্তাব দিচ্ছে নতুন দলটি, এবং তারা বলছে যে একই সাথে নির্বাচনটা হবে, জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন একই সাথে হবে, এবং গণপরিষদ আসলে সংবিধানের পরবর্তী কোন দিকে যাবে কিংবা কোন সংবিধানের অধীনে চলবে বাংলাদেশ সেটা নির্ধারণ করবে। আমরা আবার বলছি যে আসলে সংস্কারের রূপরেখা বিএনপি সহ অনেক দলই জানতে চাচ্ছে, যে স্পেসিফিক নির্বাচনী রোডম্যাপ তারা জানতে চায়, এবং সংবিধান সংস্কার সহ অনেক সংস্কার কমিশন হয়েছে, তারা আসলে কি সংস্কার করবে, কোনটা স্বল্পমেয়াদী কোনটা দীর্ঘমেয়াদী, এই ডেফিনেশনটা আসলে কিভাবে আসতে পারে, অনেকগুলো বিষয় আলোচনা আসার জন্য তো কমিটি করে দিয়েছে অলরেডি, সব কয়টা কমিটি করেছে না। এই কমিটি ডক্টর ইউনূস বললেন যে এই কমিটি রিপোর্ট পেয়ে তারা আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। তো রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা করবে তখন, এবং উনি এটা বললেন যে কে কোন দল এটার কি বিরোধিতা করছে সেটাও আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, এটাও বলেছেন। তো যখন এতগুলো করার পর তাহলে ওনারা একটা সমাধানে অবশ্যই আসতে পারবেন। আমি মনে করি যে যে গণপরিষদ নিয়ে যে বিতর্ক হচ্ছে এটা সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষের মাথার মধ্যে এত কিছু যাবে না, এবং এটা নিয়ে একটা দীর্ঘ একটা ভুল বুঝাবুঝি তৈরি হবে নতুন দলটা সম্পর্কে। আমি মনে করি যে যখন সংস্কার কমিশন আছে, এই জায়গাতে যতগুলো সংস্কার আমরা দিতে পারি, মানে আপনি বলছেন নির্বাচনের আগে এখনই যত সংস্কার আমাদের সংবিধানটাকে আমরা কতটা গণতান্ত্রিক করতে পারি, আমাদের রাষ্ট্রের জবাবদিহিতা যারা ক্ষমতায় আসবে, যে চুরিদারি করে খাওয়া এবং লুটপাট করে দেশের বাইরে চলে যাওয়া, ব্যাংক লুট করা, এবং একদল চলে গেলে আরেক দল এটা রিপ্লেস করে আবার লুটপাট করা, যেটা এখন চলতেছে অলরেডি। সো এটা যাতে বন্ধ হয়, এগুলো বন্ধ হওয়ার জন্য সব দল মিলে একটা যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের এটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি সংবিধানের মাধ্যমে, তাহলে সংবিধানে সেটাতে আসতে হবে। সেই জায়গায় আমার গণপরিষদের ইলেকশনের থেকে তো আমি এটা গণভোট দিয়ে দিতে পারি, আমি গণভোটও দিয়ে যেটা করতে পারি। আলী রিয়াজদের প্রস্তাবনাতে গণভোটও ছিল, সংবিধানের জন্য এটা গণভোট দিতে পারে, অধিকার রাখে কিনা এটা গণভোট দিতে পারে। জনগণ যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে তো তাদের দলের তো কোনো অসুবিধা নাই। আর জনগণ যদি এটা প্রত্যাখ্যান করে তাহলে তারা কেন, যে কেউ থাকুক, তাদের কথা তো হবে না, যেটা আছে সেভাবেই সংবিধান চলবে। আমি মনে করি যে গণভোট ফিরিয়ে আনতে গেলে সেটাও কি সংবিধানে সংযোজন করতে হবে কি হবে না, এটা নিয়েও তো এগুলা খুব জটিল বিষয় না। সরকার চাইছে বলে ডক্টর ইউনূস কোন সংবিধান বলে ক্ষমতায় বসে গেছেন,
কোন সংবিধান বলে হাসিনা চলে গেছে? জনগণ চায় কি সেটার কিছু নির্ভর। জনগণ চাইলে সবকিছু সম্ভব। জনগণ চাইলে সংবিধান তো হাতিস হয় নেই যেটা আমার রাখতেই হবে, এটাতে কোনো সংবিধানে হাত দেওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে সবকিছু আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে করব, আদালতকে ব্যবহার করবো। এখানে তো আদালতকে ব্যবহার করছে, ডক্টর ইউনূসও ব্যবহার করছেন, তো এখানেও করবেন। আদালত তো আছে সর্বোচ্চ পর্যায়ে, একটা সংসদ যখন নাই তখন আদালত আছে আমাদের, তারা দেবে। আজকে সংস্কার নিয়ে ডক্টর আসিফ নজরুল কথা বলেছেন, আমরা একটু তার বক্তব্যটা শুনে আসতে চাই, আমাদের আলোচনায় নিশ্চয়ই সাহায্য করবে। 6টা সংস্কার কমিশন থেকে আশু করণীয় কি কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশু করণীয়গুলা কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা কয়েকজন সিনিয়র উপদেষ্টাকে নিয়ে আমরা বসেছিলাম। আমরা প্রস্তাব করব, ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে, তারপর এটা দরকার হলে আপনাদের জানাবো। তখন ক্যাবিনেটে আলোচনা হবে বলছেন আসিফ নজরুল, এবং আনিস আলমগীরও একটা বলছেন যে গণভোটের কথা। গণভোট এবং গণপরিষদ নির্বাচন এই দুটোই আসলে পার্থক্যটা কি, মানে কোনটা আপনার কাছে কেন মনে হচ্ছে কার্যকরী? গণভোট হচ্ছে হ্যাঁ না ব্যাপার, ঠিক আছে? আপনি এটা পক্ষে কি বিপক্ষে? এই যে আসিফ নজরুলের মানে আইন উপদেষ্টা রিয়েক্ট করলেন, উনি কিন্তু বলেছেন একটা প্রোগ্রামে আমি নিজেই উপস্থিত ছিলাম, সেখানে কিন্তু তিনি বলেছেন সরকারের কাছে এই বিবেচনাও আছে যে যে নির্বাচনটা, যে বডিটা হবে নির্বাচনের মধ্য দিয়ে, তারা সপ্তাহে, এমনকি উনি এই পর্যন্ত বলেছেন যে সপ্তাহে 3 দিন তারা সংসদ, 3 দিন তারা গণপরিষদ। আচ্ছা, ঠিক আছে, এটা তিনি, আমি ওই অনুষ্ঠানে সহ আলোচক ছিলাম, ওখানে বলেছেন একটা ইন্টারেস্টিং ব্যাপার। ফলে এগুলো নিয়ে যে ওনার ক্যাবিনেট বসছেন, একটা থিওরি না, এগুলো একটা প্রশ্ন, এটা শুধু আর থিওরির জায়গায় নাই, এগুলো কিন্তু বহুলভাবে চর্চিত সারা পৃথিবীতে। আমরা কেন এত অবাক হচ্ছি বাংলাদেশে আমি জানি না, পুরো পৃথিবীতে। আপনি নেপাল দেখেন, নেপালে কি হয়েছে কয়েকদিন আগে, কিছু বছর আগে চিলিতে কি হয়েছে, আয়ারল্যান্ডে কি হয়েছে, এগুলোতে এমন না যে আর খুব আকাশ থেকে নেমে এসছে, এগুলো খুবই চর্চিত জিনিস। এখন কোন পদ্ধতিতে আমরা সবাইকে একমত করতে পারবো সেটা হচ্ছে বিষয়। সরকার বসবে, নিজেদের মধ্যে একটা পদ্ধতি ভাববে, কয়েকটা পদ্ধতি তারা ভাববে, তারপর তারা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে। 6টা কমিশনের প্রধানদের নিয়ে একটা কাউন্সিল হয়েছে, ঐক্যমত কাউন্সিল, তারা একটা প্রস্তাব দিবে। এবং দেখেন ওনারা কিন্তু খুব ঠিকভাবে বলেছেন যে সংস্কার প্রস্তাবগুলো স্বল্প, মধ্য, দীর্ঘ, এরকম তিন ভাগে ওনারা ভাগ করছেন। ভাই যেটা বলতেছিলেন যে এই সরকারই তো পারে, হ্যাঁ এই সরকারই পারে অনেকগুলো সংস্কার করে ফেলতে, এটা আমরাও মনে করি এবং করতে হবে। আদারওয়াইজ এই সংস্কার না করে ইলেকশনে যাওয়ার পক্ষপাতী আমরা না। কিন্তু কিছু সংস্কার আছে যেগুলোর সাথে সংবিধানের প্রশ্নটা জড়িত, সেটা এই সরকার করতে পারবে না। অন্যান্য যে সংস্কারগুলোর সাথে সংবিধানের প্রশ্ন জড়িত না, সেটা এই সরকার করতে পারবে। আর বিচার বিভাগ কিন্তু ডিক্রি জারি করে দিয়ে কিংবা কোনো একটা রায় দিয়ে সংবিধান প্রশ্ন করে মতামত দিতে পারবে না, কারণ নতুন সংবিধান কিংবা সংস্কারকৃত সংবিধান হচ্ছে বিচার বিভাগের বৈধতার ভিত্তি। বিচার বিভাগ নিজে, আপনি সংবিধান বানাইছেন, ওই সংবিধানের অধীন থেকে বিচার বিভাগ হচ্ছে মতামত দিবে। বিচার বিভাগ সংবিধান সম্পর্কে মতামত দিতে পারে না। একইভাবে আইন বিভাগও পারে না, মানে সংসদ সংসদ শুধু হচ্ছে ওই সংবিধানের অধীনে আইন প্রণয়ন করতে পারে, পরিষ্কার। এই জন্যই আমরা প্রস্তাব করেছি যে সংসদ না, আপনি এটাকে আইনসভা বলেন, তাহলে বোঝা যায় যে এটা কাজ কি। সংসদ বললে মনে হয় মমতাজকে গান গেতে পারবে, কিন্তু যখন আপনি এটাকে আইনসভা বলবেন তখন পরিষ্কারভাবে বুঝতে হবে যে আপনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আপনার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এবং বিদ্যমান সংবিধানের অধীনে। আর বিদ্যমান সংবিধানের অধীনে আইনসভায় গিয়ে আপনি ওই সংবিধানকে উল্টে দিতে পারবেন না। আসলে এটা পদ্ধতিগত বিরাট প্রশ্ন আছে, এইখানেই গণপরিষদের কথাটা আসছে। এবং আমরা জানি যে এই প্রশ্নগুলো উঠবে, হেলদি প্রশ্ন এগুলো, রাজনৈতিক দলগুলোর অনেক আশঙ্কা আছে এটা নিয়ে। এই জন্য কিন্তু আমরা এই নেগোসিয়েশন যেন করা সম্ভব হয়, সেই কারণে আমরা এই ডুয়েল যে ক্যারেক্টারটা কথা বলেছি, এটার প্রস্তাব করেছি। আমাদের দিক থেকে আমরা বলেছি আগে গণপরিষদটা বানাবে, তারপর সে আইনসভা হিসেবে নিজে ঘোষণা করবে। সরকার বলতেছে যে সে 3 দিন এরকম, 3 দিন ওরকম হইতে পারে, ইভেন গণভোট হইতে পারে। যদি আপনি সরকার যদি সব দলকে একমত করতে পারে, করার পরে জুলাই যে 18 বিষয়ের দল একমত হয়েছে, এখন যদি সে জনগণের কাছে গণভোটে পাঠায় যে দলগুলো একমত হয়েছে, আপনাদের মতামত কি, তখন জনগণ ভোট দিতে পারে। কিন্তু এখানে একটা মুশকিল আছে, গণপরিষদটা কেন ইম্পর্টেন্ট, আপনি যদি আমার সময় দেন 1 মিনিট বলি। পৃথিবীতে এরকম ইতিহাস আছে, চিলিতে কিছুদিন আগে সরকারকে ফেলে দিছে যারা, যে শক্তিগুলো, তারা মিলে এরকম একটা সংবিধান বানায়, খুব ভালো একটা সংবিধান বানাইছে, বানায় তার জনগণের কাছে দিছে, জনগণ এটাকে রিজেক্ট করছে গণভোটে। কেন? কারণ হচ্ছে জনগণকে আগেই আপনি মতামত গ্রহণে এক্সক্লুড করছেন। কিন্তু যদি গণপরিষদ করেন, গণপরিষদের বিতর্কগুলো কিন্তু প্রতিদিন টকশোতে আলোচনা হবে, পত্রপত্রিকায় লেখালেখি হবে, পুরো দেশের মানুষ এটার ব্যাপারে মতামত, ফেসবুকেও ইভেন লেখালেখি হবে যে 70 অনুচ্ছেদে কী করা দরকার। এগুলো গণপরিষদের বিতর্ককে কিছুটা হলেও প্রভাবিত করবে। তখন জনগণ ভাববে যে আমরা কোনো না কোনো মাত্রায় ইনক্লুডেড। কিন্তু আপনি তাকে যদি ইনক্লুড না করেন এবং আপনি এটা কিছু বিশেষজ্ঞ মিলে বানাই দিলেন, এবং সরকারে, এটা আওয়ামী লীগ সরকার না যে গায়ের জোরে আবার এটাকে এস্টাবলিশ করবে, তাকে অবশ্যই জনগণের কাছ থেকে এটা উঠিয়ে আনতে হবে। জনগণের ওই ফিলিংটা থাকতে হবে যে আমরা ইনক্লুডেড। যদি তারা সেটা ইনক্লুডেড ফিলিং না করে, তাহলে আপনি এটা বানাবেন, বানায় তার কাছে দিবেন, সে এটাকে না ভোট দিয়ে বাতিল করে দিতে পারবে। কিংবা যে কোনো বড় বড় ইউটিউবার এইসব আছে, তারা যদি ধরেন, বা অন্য যে কোনো ইনফ্লুয়েন্সার, তারা যদি বলে যে এটা খারাপ সংবিধান, জনগণ এটাতে প্রভাবিত হতে পারে, অনেক কিছু করতে পারে, আমরা জানি না। এই জন্যই এই রিস্কটা, গণভোট লাগবে হচ্ছে গণপরিষদে আপনি আগে সংবিধানটা প্রস্তাব করবেন, তারপর ওইটাতে জনগণ দিবে ভোট। এবং তখন জনগণ মনে করবে যেহেতু তারা এই গণপরিষদ মেম্বারদেরকে ওখানে পাঠাইছে,
তারা কিন্তু বুঝবে যে আচ্ছা এটা আমার প্রতিনিধি, ঠিক আছে। এই জন্যই আমরা গণপরিষদের কথা বলেছি, যেটা কিনা ইভেনচুয়ালি একটা পার্লামেন্টও হবে। এটা খুব কঠিন কিছু না। এটা অন্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছে কি আপনারা এই বক্তব্যটা কিংবা এই ফর্মুলাটা কি আসলে উপস্থাপন করেছেন, নাকি না। গত পরশু যে আপনাদের অভিষেক হলো সেখানেই আপনারা আমি এটা একটা জিনিস বলি, এইটা গণপরিষদের কথাটা এই রাজনৈতিক দল প্রথম আনছে ব্যাপারটা তা না। এর আগেই ওই গণ অভ্যুত্থানের আগেই আপনি যদি একটু খোঁজ নেন, বাংলাদেশের সংবিধান, বিদ্যমান সংবিধানে যে সমস্ত সমালোচনা ছিল এবং তার যে সলিউশনের কথা বলেছে, যেমন ধরুন বিএনপির একটা এলআই সংগঠন হচ্ছে গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এইগুলো ছোট দল কিন্তু খুবই গুরুত্ব, কিংবা এবি পার্টি, এরা ছোট দল হতে পারে কিন্তু তাদের খুব সিগনিফিক্যান্ট ভূমিকা আছে, মানে ইন টার্মস অফ শেপিং দি পলিটিক্যাল ডিসকোর্স। তারা কিন্তু তাদের, আপনি দেখবেন গণসংহতির আপনি ইশতেহারটা পড়েন, পরিষ্কারভাবে তারা সংবিধান সভার নির্বাচনের কথা বলে রেখেছে, মানে যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন, রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, এবি পার্টি এটার ব্যাপারে একমত, অধিকার পরিষদও মাঝে মাঝে বলে, যদিও আবার ঘুরেও যায়, সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা এমন না যে এটা খুব অভিনব আকারে আমরা বলছি, এটা অলরেডি আলোচনায় আছে মানে বিভিন্ন ফোরামে, ঠিক আছে। এমনকি অনেক বিশেষজ্ঞরা এটার কথা বলছেন। সম্প্রতি তোফায়েল আহমেদ, যিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, তিনিও কিন্তু একসময় এটা বলেছিলেন। ফলে এটা খুব নতুন আলোচনা না, একটা রাজনৈতিক এজেন্ডা আকারে হয়তো নতুন এসেছে। আনিস আলমগীর কি মনে করেন যে আসলে গণভোট হোক, পরিষদ নির্বাচনই হোক, জাতীয় সংসদ নির্বাচনই হোক, সবগুলো দল, এক্সিস্টিং নতুন দল সহ পুরনো দল, সবাইকে একমতে আসতে পারবে? বাংলাদেশের অভিজ্ঞতায় আপনার কি মনে হয়? কঠিন একমতে আসা, কিন্তু আমি বলছি যে যে কমিটিটা করেছে, যে দলগুলোর সাথে আলোচনার যে সুযোগ আছে, সেখানে তো ওরা দল হিসাবে এখন যেতে পারে, তো তাদের একটা এখানে ইন্টারেকশনের প্রয়োজন আছে। তুষার যেভাবে খুব সুন্দর করে বুঝাচ্ছে, এটা যদি তারা বুঝতে পারে, এটা আমি এটা নিয়ে কেন আমি তাদের এই থিওরি ফেলে দিচ্ছি না। আমি বলছি যে সাধারণ মানুষের মাথায় এটা ঢোকানো অনেক কঠিন, যেহেতু বড় দলগুলো এটার বিরোধিতা করবে, তারা তাদের সমর্থকদের এমনভাবে ম্যানিপুলেট করবে, ওদের এটা তখন হারিয়ে যাবে। তো এটা না হারানোর জন্য আমি চাচ্ছি, তারা খারাপ প্রস্তাব দিচ্ছে আমি এটা বলছি না, তা না হারানোর জন্য আমি মনে করি যে টেবিলে বসে কিভাবে কত ভালোভাবে এটাকে ইউটিলাইজ করা যায় এবং কোন কোন পদ্ধতিতে সহজভাবে নেওয়া যায়, এবং একটাই টার্গেট থাকা উচিত যাতে ডিসেম্বরে আমার সরকারটা সুন্দরভাবে একটা ইলেকশন দিতে পারে, এবং এই বিতর্কে পড়ে যাতে আমাদের ইলেকশন আবার ব্যাহত না হয়। কারণ মানুষ বিরক্ত, মানুষ চায় বাবা একটা রাজনৈতিক দলের, নির্বাচিত একটা রাজনৈতিক দলের হাতে তোমরা ক্ষমতা দিয়ে যাও। কিন্তু বাংলাদেশ আজকে এমন এক পরিস্থিতিতে পড়েছে, এটাও আরেকটা এক ধরনের চ্যালেঞ্জের মুখে, যে আমরা ঠিক আছে ক্ষমতা দিয়ে যাও, ক্ষমতা কার হাতে দিয়ে যাবে, কোন দলের কাছে দিয়ে যাবে, যারা আসবে, মানে এটা কি ইনক্লুসিভ ইলেকশন হবে তার কোনো ঠিক নাই। মোট কথা আওয়ামী লীগকে তাদের দলেরও পলিসি বোধহয় আওয়ামী লীগকে আসতে দেবে না, আবার ইন্টারন্যাশনালি বলেন, আবার আওয়ামী লীগকে সুযোগ দেওয়া বলেন, সবগুলো মনে করবে যে আবার একটা রাজনৈতিক দলকে আমরা যে সুযোগ যে দিলাম না, তাহলে সেটা আবার আওয়ামী পলিটিক্সই হলো। আওয়ামী লীগে তো এইভাবেই পতন হয়েছে, যে শেখ হাসিনার সরকারের পতনটা কেন হয়েছে, সে তারা ইলেকশন করবে, বাকিদেরকে আসতে দেবে না। সো এদেরকে আসতে দিয়ে আমরা তাদেরকে যদি পরাজিত করতে পারি, আদর্শ দিয়ে পরাজিত করতে পারি, তাদের অপশাসনকে দেখিয়ে, তাহলে যে একটা বিজয় হবে। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ তো একটা ফেলনা দল নিশ্চয়ই নয়, তাদের অনেক সমর্থক আছে, কিন্তু ইনক্লুসিভ ইলেকশন না হলে কি হবে, আমরা দেশের একটা অংশকে বাদ দিয়ে করছি, তার মানে বিরোধটা আমরা জিইয়ে রাখতেছি। আওয়ামী লীগ কি তার অবস্থানটা বুঝতে পেরেছে, মানে যে 5ই আগস্টে তার যে পতন হলো, কি কারণে পতন হলো, সে কি সেই অবস্থান? না, আপনি যদি ওই তর্কে যান, আমার মনে হয় যে বুঝে নাই। কারণ শেখ হাসিনার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা যা, তাতে তো মনে হয় না যে তাদের কোনো রিগ্রেট ফিল তারা আছে। তাহলে তারা কি ফিরে আসার মানে আশা রাখে কিনা, কিংবা তারা আসলে ফিরে আমি শেখ হাসিনাকে মাইনাস করার চিন্তা করব, এরকম স্বৈরশাসন যিনি চালিয়ে গেছেন, সেটা কি আপনি কিংবা কোনো কেউ ডিকটেট করে দিতে পারবে ওই দলের? আমি বলছি মানে কি যারা ডিসিশন দেবে, আমি তো আর কেউ না, আপনি না, মানে কেউ কি ডিকটেট করে দিলে সেটাও তো আরেক ধরনের প্রশ্নবিদ্ধ হবে, যে একটা রাজনৈতিক দলের নেতৃত্বে কে থাকবে সেটা কি আমরা ডিসাইড করে দেব? করতে পারি, কারণ উনি যে অপকর্ম করে গেছেন সেখানে ওনার রাজনীতি করার অধিকার থাকে না। ওনার রাজনীতি করার অধিকার না থাকলে, এবং রাজনৈতিক দলগুলো তো গণতন্ত্র চর্চার একটা সত্ত্ব আছে অলরেডি আমাদের এখানে, আমাদের ইলেকশন কমিশন তো আছে, ইলেকশন কমিশনের অনেকগুলো সত্ত্ব তো আছে। সেই সত্ত্বে যদি আওয়ামী লীগ একটা স্বৈরতান্ত্রিক দল হিসেবে এখনো থাকে, এখনো যদি মানে শেখ হাসিনার একটা হাতের পুতুল হিসেবে থাকে, তার
মানে তার পারিবারিক মানে আরো হলে তার পারিবারিক সম্পত্তি হিসাবে থাকে, তাহলে তো এই রাজনীতি দলকে ক্ষমতা ইলেকশন করতে দিবে কি না দেবে সেই ক্ষমতাও তাদের আছে। কিন্তু আমি ওইটাতে যাচ্ছি না। আমি বলছি রাজনৈতিক দল হিসাবে যদি আমি বিশুদ্ধভাবেই ইলেকশন আসতে চাই, আমরা যদি আমাদের ভুল স্বীকার করি বা যেভাবে হোক তারা যদি ক্ষমতা আসতে চায় রাজনীতি পার্টিসিপেশনের তাদেরকে সুযোগটা যদি আপনি দিতে চান, তাহলে এটাতে কিন্তু একটা ইনক্লুসিভ ভাবে রাষ্ট্র এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। আদারওয়াইজ এই বিরোধটা থাকবেই থাকবে। তো আমরা আসলে রাষ্ট্র হিসাবে যেভাবে এগিয়ে যাওয়ার এবং শেখ হাসিনা যেভাবে প্রপাগান্ডা চালাচ্ছে, রাষ্ট্র আমি কোথায় রেখে এসেছি আর কোথায় পড়ে গেছে, সেই প্রপাগান্ডাগুলো আরও এস্টাবলিশড হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের রাষ্ট্র কিন্তু শেখ হাসিনা চালিয়ে গেছে তাই বলে ধ্বংস হয়ে গেছে এটা যেমন আমরা বলতে পারি না, কারণ আমাদের অনেকগুলো সূচক আমাদের সাউথ এশিয়ান অনেক দেশ থেকে আমাদের বেশি ছিল, অনেক জায়গায় আমরা প্রগ্রেসিভ, আমাদের মহিলাদের কতটা আমরা এগিয়েছি। কিন্তু বর্তমান সরকার আমলে এই যে পরিস্থিতি, যে ধামাডোল যেগুলো চলতেছে, সেগুলোতে আমরা আর কত পিছিয়ে যাচ্ছি। রাষ্ট্র হিসাবে আমাদের যে বাইরে গ্রহণযোগ্যতা ছিল সেটা আমাদের কতটুকু নামছে, আমাদের পাসপোর্টকে কত দেশ গুরুত্ব দিচ্ছে, আমাদের ভিসা, ইভেন শ্রীলঙ্কাও বলতেছে আমাদেরকে ভিসা দেবে না। তারপরে সিঙ্গাপুর, আদার্স কতগুলো কান্ট্রি নতুন করে 5, 6, 7 দেশ আমাদেরকে, ইভেন আমি ওই দিন রাতে শুনলাম যে উজবেকিস্তান পর্যন্ত আমাদের ভিসা দিচ্ছে না। তো তার মানে আমরা কোথায় যাচ্ছি সেগুলো চিন্তা করতে হবে। আমরা কি যে এই বিভেদের রাজনীতি করে আমরা নিচে যাচ্ছি কিনা? আমরা যদি আওয়ামী লীগকে যদি আমরা মাইনাস করতে চাই, এটা কৌশলগতভাবে নিতে হবে। কিন্তু আপনি প্রকাশ্যে তুমি থাকবেই না, তোমাকে আমি উচ্ছেদ চাই, তোমাকে আমি কতল চাই, যে রাজনীতি চলতেছে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে। শোনো একটা মিনিট আমি বলি, এই রাজনীতি আজকে আমি একটা উদাহরণ দিই, আমি তুষারদেরকে অনুরোধ করবো, তারা এটা কি করবে আমি জানি না। শিক্ষাঙ্গন টোটাল একটা ধ্বংসের মুখে গেছে। শিক্ষা সামনে জীবনে কি যাবে আমি জানি না। আপনি আমাদের মধ্যবিত্ত শ্রেণী বেশিরভাগই ছেলেপেলেরাই তো পড়াশোনা করছে, উচ্চবিত্তরা তো বাইরে চলে যাচ্ছে। এই ছেলেগুলো যদি শিক্ষা না পায় তাহলে এরা কি দেবে? ছাত্র শিক্ষক সম্পর্ক আজকে যে পর্যায়ে গিয়েছে এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা যে মাত্রায় মানে ধ্বংস হচ্ছে, এরা যদি আহ্বান না জানায়, এরা যদি এদেরকে সংশোধিত হতে না বলে, তাহলে এটা চলতে থাকবে। আজকে কুষ্টিয়ার যে একটা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের 2টা ছেলে পরীক্ষা দিতে গেছে, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তারা ছাত্রলীগ করে সেই জন্য। ভাই ছাত্রলীগ করেছে সেই জন্য, এই যে এরা আগে তো শিবির করেছে এই জন্য তুমি কাউকে পরীক্ষা দিতে দিবে না, এটা তো হতে পারে না। তারা যদি কোনো স্পেসিফিক অপকর্ম করে থাকে, তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে, সেটা সাজা হবে। কিন্তু মব গিয়ে যে না ছাত্রলীগের ছেলে তারা পরীক্ষা দিতে পারবে, তার মানে কত হাজার হাজার ছেলে শিক্ষা জীবন এভাবে নষ্ট হবে। পরে থানার ওসি বলতেছে না তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, তাদের বিরুদ্ধে মামলা নাই, তাদেরকে 2টা আমার পেন্ডিং মামলা দিয়ে দেবো, ওদের কথা হাজার হাজার মামলা আছে দেওয়ার জন্য। এই সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। সারোয়ার তুষার, আপনি কিভাবে বলবেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিষয়ে যে অভিযোগটা করছেন কিংবা বক্তব্য আনিস আলমগীর দিচ্ছেন? আমরা একদম সংক্ষেপে এটা বিষয়ে জানতে চাই, অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আওয়ামী লীগের প্রশ্নের অবস্থানটা হচ্ছে যে আওয়ামী লীগের কাছ থেকে আমরা এখন পর্যন্ত এমন কোনো ইন্ডিকেশন দেখি না যে তারা আসলে ক্ষমা চায় বা ইভেন শেখ হাসিনাকে বাদ দিয়ে আসতে চায়। ওবায়দুল কাদের, শেখ হাসিনা সহ যে ক্রিমিনাল সিন্ডিকেট, এটাকে বাদ দিয়ে তারা আসতে চায়, এরকম কোনো ন্যূনতম ইঙ্গিত কোনো পক্ষ থেকে আসে না আওয়ামী লীগ। তাহলে আমরা কীভাবে বুঝবো যে এদেরকে ইলেকশনে আসতে? আরেকটা যেটা ভাই বলেছেন, আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করতে চাই যে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেন, তারপর জনগণ তো তাদেরকে প্রত্যাখ্যান করবে। জনগণ তো 5 অগস্ট তাদেরকে প্রত্যাখ্যান করছে ইতিমধ্যে। তাহলে এটাকে আমরা আমলে নিতে হবে কিন্তু। এবং এটা যে ম্যান্ডেট, যে বিপুল ম্যান্ডেট, কোটি কোটি মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে, একটা দল পুরো আন্ডারগ্রাউন্ড, এটাকে তো মানে হুট করে করার সুযোগ নাই। 3টে ইলেকশন যে তারা বাংলাদেশে এইভাবে রিগ করলো এবং পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করলো, এটার বিচার হতে হবে না? এগুলো তাদের দলগতভাবে তাদের করা অপরাধ, এই দলগতভাবে বিচারের শাস্তি হতে হবে। আমি নিষিদ্ধের কথা বলতেছি না, শাস্তি হতে হবে। এবং জাতিসংঘের রিপোর্টেও কিন্তু তাদের শাস্তির কথা বলা আছে। নিষিদ্ধের বিরুদ্ধে তারা তাদের অবজারভেশন জানাইছে, কিন্তু তাদের শাস্তি হতে হবে, এটা তারা বলেছে। এখন আওয়ামী লীগের দিকে আমাদের অবস্থান, ইনক্লুসিভ ইলেকশনের কথা যেটা বলছেন, ইনক্লুসিভ ইলেকশন কেন? নতুন দল এসেছে না, যদি এখানে বিএনপি থাকে, যদি এখানে নতুন দল যারা তারা থাকে, যদি এখানে গণ অধিকার পরিষদ থাকে, যদি এখানে জামায়াত ইসলাম সহ আরো যে সমস্ত দল আছে, এটা থাকলে কেন এটা ইনক্লুসিভ হবে না? আওয়ামী লীগ না থাকলে ইনক্লুসিভ হবে না আমি এটা মনে করি না। কিন্তু হ্যাঁ, যদি তারা ক্ষমা চায় দলগতভাবে, এবং এই পুরো কমিটি তো ডিসম্যান্টেল করতে হবে। এই কমিটি তারা কি বলছে, তারা কিন্তু এখনো এইটি কমিটি, এটি সভানেত্রী, উনি সভানেত্রী। এই আওয়ামী লীগকে তো নির্বাচনে নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আগে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে, মানে আগে আপনার নিজেকে বলতে হবে, দায় স্বীকার করতে হবে যে আমি এটা করছি। তারপর হচ্ছে সেটার মানে কি
পাপ মোচনটা কিভাবে হবে, তারপর এটা আমরা জাতিগতভাবে বা নেশন আকারে সিদ্ধান্ত নিতে পারি। আরেকটা প্রশ্ন, যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ করেছে দেখেই কি সে অপরাধী? না, আওয়ামী লীগ ছাত্রলীগ, আচ্ছা আরেকটা জিনিস বলি যে ভোটের যে প্রশ্নটা, যে আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে। এখন আওয়ামী লীগ ভোট সর্বশেষ করেছে 2008 সালে, এরপর তারা আর ভোট করে নাই, সাহসী নাই তাদের এটা। ইভেন 2024 সালে যে ডামি ইলেকশনটা তারা করলো, এই ইলেকশনে আওয়ামী লীগে যদি 30% বাঁধা ভোট থাকে, তারা ভোট দিতে গেল না কেন? কত পার্সেন্ট লোক ভোট দিতে গেছে বলে আপনার মনে হয়? তার মানে হচ্ছে যে আমরা এখনো জানি না, কিন্তু এটা কিন্তু একটা হাওয়ার আলাপ যে আওয়ামী লীগের আসলে এত পার্সেন্ট ভোট আছে। এটা 2008 সালে হিসাব হতে পারে, পরবর্তীতে এটা চেঞ্জ হয়েছে। আওয়ামী লীগের ওই শক্তিটাই বা ওই সাহসটাই ছিল না যে তারা এটা ফেস করবে। আর আওয়ামী লীগ করলেই অপরাধী কিনা বা ছাত্রলীগ করলেই অপরাধী কিনা, না, অপরাধী না। তাদেরকে এই সমাজের মানুষ, তাদেরকে এখানে আসতে আমাদের দিতে হবে এবং সমাজে তাদেরকে আবার কিভাবে আমরা পুনর্বাসন করব এটা পদ্ধতি ভাবতে হবে। যদি তাদের বিরুদ্ধে, যেটা ভাই বলেছেন আমি একমত, যে যদি তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ না থাকে, তাহলে তাদেরকে সমাজে ফিরতে দিতে হবে। এবং তাদের দিক থেকে বলতে হবে আমরা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের এই অপকর্মগুলোকে আমরা মানে সমর্থন করি না। এটা তারা, আপনি বলতে পারবেন যে বুরুঙ্গামারি আওয়ামী লীগের একটা সমর্থক ছিল, সে এই কথা বলেছে? আপনার কাছে কোনো রেকর্ড আছে? নাই, কারো কাছে নাই। পুরো আওয়ামী লীগ এই ব্যাপারে নিশ্চুপ। তাদেরকে আগে কথা বলতে হবে। যারা কথা, আমি মনে করি যে সিম্পলি ভয় পাচ্ছে যে তারা নিজেদেরকে আওয়ামী লীগের কর্মী না, কিংবা ছাত্র। সোশ্যাল মিডিয়া আছে আপনার কাছে, আপনার লোকেশন আমাকে জানানোর দরকার নেই। আপনি শুধু এইটুকু বলেন যে আওয়ামী লীগ দল হিসেবে তাদের শাস্তি হতে হবে এবং আওয়ামী লীগ যে আমরা এতদিন সমর্থন করেছি, আমরা এই সমর্থন উঠিয়ে নিয়েছি কারণ আমাদের সমর্থনটাকে ওরা এই কাজে ব্যবহার করেছে। এইটুকু বলেন, তারপর দেখেন বাংলাদেশের সমাজ আপনাকে গ্রহণ করে কিনা। এইটুকু বলছে কেউ? না, ওরা ভুল স্বীকার করছে না, ওরা একটা গোলামি টাইপ মেন্টালিটিতে আছে যে Right, তো? নেত্রী যেটা বলবে সেটাই সত্য। আসলে যে একটা দল, একটা গণতান্ত্রিক পার্টির একটা নেতা নেত্রী থাকবে, সেটা নির্বাচন প্রক্রিয়া থাকবে, তারা সেটাকে এটা মানে শেখ হাসিনার বাবার সম্পত্তি বানিয়ে দিয়েছে। এই মেন্টালিটি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। এই মেন্টালিটি থেকে বের হয়ে তারা আসুক, ইলেকশন করুক। আমি চাই যে বাংলাদেশি ইলেকশনটা আগের মতো না হোক। আগের মতো থাকলে এই যে বিএনপিকে বলবে তোমরা আরেকটা দলকে ক্ষমতা আসতে দাও নাই বা পরীক্ষা দিতে দাও নাই, জাতিসংঘ বলবে, নানাভাবে বলবো। আজকে আমি দেখলাম, এই যে ডক্টর ইউনূসের বন্ধু, যে ভারতীয় যে নোবেল বিজয়ী অভিজিৎ সেন, না ওই যে অচিত, কি নাম ওনার, আরে অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন, অমর্ত্য সেনও বললেন যে সবাইকে ইলেকশন করতে হবে, সবাই যদি আসে এবং আওয়ামী লীগও যদি এখানে আসে, এটা সবার। এবং ডক্টর ইউনূস যে কতগুলো চ্যালেঞ্জ করছে সেটা উনি বললেন যে, এবং উনাকে বিজয়ী হতে হবে, ইউনূসের পক্ষে উনি বললেন। ইউনূস যাতে তার যে হিউজ কাজ, এটা যাতে এটা করা তার দীর্ঘ সময় লাগবে, কিন্তু সফল হতে হবে। সফল না হলে বাংলাদেশের প্রতি বলে যে আমার যে ভালোবাসা, আমি যেটা এই দেশে আমার জন্ম হয়েছে, আমার তো খারাপ লাগছে বাংলাদেশ যদি খারাপ অবস্থায় যায়। আমরা তো আসলে সবাই এই দেশটাকে ভালোবাসে না এমন লোক নাই। এই যে আওয়ামী লীগের লোকগুলো, তারা যে ভালোবাসে না তাও না, তারাও ভালোবাসে। কিন্তু বিষয় হচ্ছে যে তারা যে ভুল করেছে, তারা যে অপকর্ম করেছে, এটা তারা স্বীকার করছে না। আর তারা এটা স্বীকার না করার কারণে আবার তাদেরকে ক্ষমতায় এসে তারা আবার লুটপাট করবে, আপার বাহিনী আবার আসবে, আবার বিভিন্ন জায়গায় লুট করবে, ব্যাংক লুট করবে। এটা একটা ভীতিকর পরিস্থিতি। এই মেন্টালিটি যদি আওয়ামী লীগ না ছাড়ে, তারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে না যায়, তাহলে তাদের জন্য এই হোস্টাইলিটি থাকবে। কিন্তু ভীতিকর পরিস্থিতি কি এমনিতেও এখন কমেছে আমাদের চারপাশে? আপনি নিজে একটা সময় বলছিলেন যে নিরাপত্তার অভাব কিংবা আইন শৃঙ্খলার ঘাটতি। আমি বলছি যে এই জায়গাটায় কেন কঠোর হতে পারছে না সরকার? আমরা বিভিন্ন জায়গায় এখনও দেখছি যৌথ বাহিনীর অভিযান চলছে, আবার কোথাও কোথাও দেখছি ডাকাতি ছিনতাই হচ্ছে, সেখানে মানুষ নিজে আইন হাতে তুলে নিচ্ছে, গণপিটুনিতে মারা যাচ্ছে মানুষ। মানে এক ধরনের অস্থিরতা কি পুরো সমাজে, দেশে রয়েছে কিনা? হ্যাঁ, আছে। এটা তো সেনা প্রধানের বক্তৃতায় আছে, যে সমস্ত বাহিনীগুলো এই সমস্ত কাজ করার, তারা পাচ্ছে না, তারা আস্থা পাচ্ছে না যে আমি যে এই কাজটা করছিলাম এটা। এবং আমি মনে করি যে আমি ওনার সাথে একমত। একটা মব সংস্কৃতি যেটা চালু হয়েছে, কয়েকদিন আগে, আমি নাম বলবো না, আমার এক বন্ধু একটা বিরাট বাহিনীর এখন প্রধান, সে বলতেছে যে আমরা একটা সাজা দিলাম একটা লোককে, সেটা নিয়ে মব করলো, মানে এই অফিসারকে এই করতে হবে, সেই করতে হবে। এমন এক পরিস্থিতিতে কি করা যায়? তখন আমরা বললাম যে তাকে ওই লোকটা, মানে অফিসারটা ক্ষমা চাক, হবে, আর আমরা একটা করি, একটা ইনকোয়ারি কমিটি করি। এখন ক্ষমা চাইতে তখন আমাদের তরফ থেকে বললো যে না, ক্ষমা চাওয়ার দরকার নাই, আমরা একটা ইনকোয়ারি কমিটি করি। আর ইনকোয়ারি কমিটি যখন করছে, তখন যাদের বিরুদ্ধে করছে তারা আবার বলতেছে যে যেহেতু আমরা কাজ করলে যখন ইনকোয়ারি কমিটি হয়, আমরা যদি আমাদের কাজ করতে পারি না, আমাদের উপরে ইন্টারাপশন হয়, তাহলে আমাদের আর কাজ করার দরকার কি? ওরা গা বাঁচিয়ে আছে।
তো এই গা বাঁচানোর এই সংস্কৃতি চলছেই। একটু জানতে চাই সারা তুষার, যে নির্বাচিত সরকার আসলে কি আপনার মনে হয় যে আরো কঠোর হতে পারবে সরকার এই সব ক্ষেত্রে? না, নির্বাচিত সরকারকে তো আসতেই হবে। বিশেষত রাজনৈতিক সরকার যখন হয় তখন তার যেটা সুবিধা হয় যে একটা হলো তার সরকারি ক্ষমতা আছে, আবার তার একটা রাজনৈতিক দল আছে, মানে একটা সংগঠিত ফোর্স আছে, এটা তাকে হেল্প করে। এই সরকারে এটা ল্যাকিংস আছে, যদিও বলা হচ্ছে আমরা তাদের কিংস পার্টি, কিন্তু এটা যে বাস্তবত না। কারণ হচ্ছে আপনি সমাজের পরিস্থিতি দেখলেই হলোই তো মাত্র 2 দিন। হ্যাঁ, না, কিন্তু এর আগে থেকেই তো প্রচারণাটা আছে, জাতীয় নাগরিক এবং যারা কিনা সরকারের থেকে মানে দল গঠন করে তারপর ক্ষমতায় এসেছে তারাই আমাদেরকে এটা বলতেছে, অথচ দলটা মাত্র এখনো নাভি কাটা হয়নি, এই টাইপের অবস্থা। যাই হোক, এখন ঘটনা হচ্ছে সমাজের অবস্থাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে যদি এটা তাই হতো, সরকার এবং এই দল অ্যালাইন্ড, তাহলে পরিস্থিতিটা এতটা খারাপ হতো না। সরকার সত্যি সত্যি অনেক ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে তাকে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে। তবে আমরা মনে করি যে সরকারেরও মানে সরকার স্বীকার করে, কিন্তু এই সরকারের একটা ভালো জিনিস হচ্ছে, অনেক খারাপ জিনিস থাকতে পারে বা অনেক ব্যর্থতা থাকতে পারে, একটা ভালো জিনিস হচ্ছে আপনি প্রশ্ন করলে সে উত্তর দেয় এবং বলে যে হ্যাঁ এখানে আমাদের সত্যি সত্যি আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা বলে। এখন যে যৌথ অভিযান চলছে, আমি আশা করব যে এখানে সত্যিকার অর্থে অপরাধীরা ধরা পড়বে এবং যারা পাইকারি হারে কোনো গ্রেফতার কিংবা গ্রেফতার বাণিজ্য এইসব ঘটবে না। কারণ রমজান আসছে সামনে, ঈদ, এগুলো নিয়ে এক ধরনের বাণিজ্য আগে থেকেই হয়। আর দ্রুততার ভিত্তিতে পুলিশকে রিস্টোর করতে হবে। পুলিশ বাহিনী কাজ করছে না, মানে রিফর্ম করে, পুলিশের রিফর্মটা 1 নম্বর রিফর্ম হওয়া উচিত, এবং এটার জন্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই। এটা আপনি এখনই করতে পারেন, এবং করলে তারপর আমি মনে করি যে পুলিশ আবার সমাজে এখন যেই মব সংস্কৃতির কথা ভাই বলেছেন, এটা খুব ডেঞ্জারাস এবং খুব অ্যালার্মিং, যে এটা বেড়েই চলতেছে এটা, এবং এটা আছে। এটা পুলিশ যতক্ষণ পর্যন্ত শক্ত অবস্থান না নেবে, এবং কি আমি একটা ভিডিও দেখলাম, ভালোই লাগলো, যে পুলিশ এখন পায়ের মধ্যে বাড়ি দেয়, ঠিক আছে, মানে আগে তো গুলি, এখন অন্তত তারা শিখতেছে যে কিভাবে ফোর্সটা ক্রিয়েট করবে। এইটা আমি মনে করি যে আরও খুব দ্রুততম সময়ের মধ্যে ঠিক হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি আছে। কারণ হচ্ছে যে পুলিশও আস্তে আস্তে কনফিডেন্স ফিরে পাচ্ছে, কিন্তু যদি আপনি রিফর্মগুলো করেন তাহলে এটা আরো দ্রুত পাবে আর কি, এবং পুলিশের রিফর্মটাকে 1 নম্বর প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা একদমই শেষের দিকে আপনার কাছে এক কথা জানতে চাই যে 5 আগস্টের আগে সবাইকে পাশে পেয়েছেন, এক ছিল পুরো বাংলাদেশ একটা বিষয়, কিন্তু এই 26শে ফেব্রুয়ারি কিংবা আগে 28শে ফেব্রুয়ারির আগে আপনারা কি সবাইকে একসাথে পাচ্ছেন? এখন কি এক ধরনের বিভেদ কিংবা এক ধরনের প্রতিপক্ষ সামনে আসছে কিনা, মতের কারণে, ক্ষমতার কারণে কিংবা স্বার্থের কারণে ভাগ হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, ভাগ তো হয়ে যাচ্ছে, কিন্তু এটা খুব অস্বাভাবিকও না। কারণ হচ্ছে যে 5 তারিখে আপনার সামনে একটা এজেন্ডা ছিল যে আমরা শেখ হাসিনাকে সরাতে হবে, এটা ছিল প্রধান এজেন্ডা। এর বাইরে এখন আবার দলগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে, কে ক্ষমতায় যাবে, কে ফার্স্ট পজিশন নেবে, কে সেকেন্ড পজিশন নেবে। এইটা খুব অস্বাভাবিক না, এই ধরনের প্রতিযোগিতা থাকবেই, কিন্তু দেখতে হবে যে এটা যেন সংঘাত পর্যন্ত না যায়। আমরা কথা বলছি, আমার কিন্তু বিএনপি, আপনাদের টকশোতে এসে বিএনপির একজন থাকেন, আমি থাকি, আরেকজন থাকেন, কথাবার্তা হয়, এবং কথাবার্তা হওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা দুই পক্ষই কিছুটা গ্যাপ মিট করি, ঠিক আছে। এই কথা আরও চালাতে হবে, এবং আমরা রাজনৈতিক দল হয়েছি মাত্র, আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দলের কাছে যাব, তাদের সাথে কথা বলবো, তাদের কনসার্নগুলো আমরা আরও শুনবো। আমাদের ওই আত্মপ্রকাশের অনুষ্ঠানে কিন্তু তারা ছিলেন অনেক, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে। আমি মনে করি প্রতিযোগিতা আছে, এটা খারাপ না, কিন্তু এমন বিভেদে যাওয়া যাবে না যেটা থেকে সংঘাত তৈরি হয় আর কি, এটা আমাদের নিশ্চিত করতে হবে। আনিস সালামের কাছে জানতে চাই যে এই বিভেদটা তো থাকবেই ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু দেশের স্বার্থে কিংবা একটা নির্দিষ্ট এজেন্ডা, যে সংবিধান সংস্কার, জুলাই ঘোষণাপত্র কিংবা গণভোট না গণপরিষদ নির্বাচন, এই বিষয়গুলোতে ঐক্যমত রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার হবে কিনা মনে হয়, নাকি এই বিভেদ রেখেই আসলে এগিয়ে যেতে হবে? কারণ আমরা বিএনপিকেও দেখছি নানা ধরনের বক্তব্য দিতে, জামায়াতকে দেখছি নানা ধরনের বক্তব্য দিকে, সেই বিষয়ে আপনার বক্তব্য দিয়ে আমরা শেষ করতে চাই। আমার মনে হয় এটা ঐক্যের সম্ভাবনা আছে। ডক্টর ইউনূস যে এটা নিয়েছেন, ইনিশিয়েটিভটা নিয়েছেন, যে সংস্কার কমিশনের সঙ্গে বসে সবগুলা সংস্কারগুলো কি কেউ সংস্কারের বিষয়ে যেহেতু কারো আপত্তি নাই, তাহলে কোন কোন জিনিসটা নিয়ে আমাদের এখন একমত হতে পারি, এবং উনি বললেন যে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, ঠিক আছে, কারণ আসলে অনেকগুলো বিষয় তো দীর্ঘমেয়াদী হবে, কারণ এই সরকারের পক্ষে সম্ভব না, এবং এই সরকারের পক্ষে করতে হবে নট নেসেসারি আপনি আদালতের কোনো একটা বিষয়, কারো সাজা দেওয়ার বিষয়, মনে করেন এই যে পতিত সরকারের লোকদেরকে আপনি সাজা দিবেন, তো সেটা শেষ না হওয়া পর্যন্ত কি বসে থাকবেন? সেটা তো একটা চলমান প্রক্রিয়া। তো এরকম চলমান অনেকগুলো জিনিস থাকবে। এখন ইমিডিয়েট যেগুলো করার, আমার মনে হচ্ছে যে সংবিধানকে একটু গণতান্ত্রিক করার যে পদ্ধতিটা, সেটা তারা করতে পারে। আর স্থানীয় সরকার নির্বাচনে যে ইয়েটা দিয়েছে, আমি মনে করি যে এরা সবাই এটার বিরোধিতা করা উচিত, কারণ সেখানে ভোটাধিকার হরণের প্রস্তাব করা হয়েছে। না, এই কাজ তো খৈবাজ মার্কা একটা ইয়ে করছে, যেগুলো আমরা আগে সরাসরি ভোট দিতাম, ওইগুলোকে বলতেছে না সরাসরি ভোট হবে না, এটা উল্টা হবে। সো এই জায়গাগুলোতে আর সবচেয়ে বড় হচ্ছে আরেকটা রিফর্ম, যেটা এর কোনো রিফর্মস হচ্ছে না আপনার এই প্রশাসনে। প্রশাসন কি হয়, প্রশাসন একটা সরকার আসে, এই সরকার তার কতগুলো দালাল বসায়,
এবং তারা কাজ করে। আরেক সরকার আসে বলে তুই এই সরকারের পক্ষে কাজ করছিস কেন, তোরে সাজা দেব কেন রে ভাই, এ তো রাষ্ট্রের প্রজাতন্ত্রের গোলাম কাজ করে গেছে। যারা অবৈধ নির্বাচনে ছিল তাদেরকে আপনি সাজা দেন, যারা অতিরিক্ত করে গেছে, রাতের ভোট করে গেছে, তাদেরকে সাজা দেন। কিন্তু পুরো প্রশাসনকেই আপনি দায়ী করবেন, তাহলে প্রশাসনের এই জায়গায় একটা চেঞ্জ আনতে হবে। ডক্টর ইউনূস আমেরিকানের সাথে অনেক অনুসরণ করেন, তো আমেরিকান পদ্ধতি অনুসরণ করতে পারেন, কারণ এটা আমাদের খুব জন্য ভালো হবে। কারণ উপরের টায়ারে যে লোকগুলো তারা আসলে সরকারের আস্থাভাজন না হলে কিন্তু সরকার চলে না। সরকার উপরের টায়ারের লোকগুলো তার আস্থাভাজনকে রাখবে, নিজেদের লোককে নিয়ে আসবে, পরের সরকার এসে আবার তার মতো করে বসিয়ে দিবে, সেরকম একটা পদ্ধতি হওয়া উচিত। একদমই এক কথায় জানতে চাই আমার একটু নিজের জানার জন্য যে আপনাদের দল স্থানীয় সরকার নির্বাচন কি আগে চান নাকি পরে চান জাতীয় সংসদে? মানে আমাদের তর্কটা আগে পড়েন না, আমাদের কথা হচ্ছে যে আপনার যে একটা শূন্যতা আছে এই মুহূর্তে স্থানীয় প্রশাসনে, এটা মিট আপ করতে হবে। হয় আপনাকে কিছু জায়গায় পাইলট ভিত্তিতে নির্বাচন দিতে হবে, অথবা আপনাকে প্রশাসক বসাতে হবে। কোনোটাই যদি আপনি রাজি না হন, আমরা কেন এটা বিশ্বাস করবো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন আসলে সেটা, যারা জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে চায় না তাদের তো স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একই ভূমিকা বা একই অবস্থান ধন্যবাদ নেওয়া উচিত। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ, আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই। ইস্পাহানী, মির্জাপুর চা, মুক্তবাগ, কিন্তু আমরা চাই সব দলের ঐক্যমত দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।